জড়বাদ, মেটেরিয়ালিজম, আজকের হবে এই বিষয়টা নিয়ে আলোচনা। জড়বাদ একটা অত্যন্ত শক্তিশালী এবং প্রাচীন মতবাদ। জড়বাদ হলো সেই দার্শনিক মতবাদ যা বিশ্বাস করে যে এই মহাবিশ্বের মূল উপাদান হলো জড় বা বস্তু, ম্যাটার, যেটাকে ইংলিশে বলা হয় ম্যাটার। জড়বাদীদের মতে জগৎ কোনো ঈশ্বর বা অলৌকিক শক্তি সৃষ্টি করেনি, বস্তু থেকেই সব কিছুর উৎপত্তি হয়েছে। আমাদের মন, চিন্তা বা চেতনা স্বাধীন কিছু নয়, বরং এটা মস্তিষ্কের মতো একটা জড় পদার্থের ক্রিয়া মাত্র। আত্মা, স্বর্গ, নরক বা পরকালের অস্তিত্ব জড়বাদে নেই। যা কিছু দেখা যায়, সব পরীক্ষা করে দেখা যায় বা পরীক্ষা করা যায়, সেটি হচ্ছে সত্য। আধুনিক বিজ্ঞানের অনেক শাখাই জড়বাদী দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। জড়বাদী দর্শনের মূল আলোচ্য বিষয় হলো জড় বা জড়বস্তুই একমাত্র সৎবস্তু। জড়বস্তু ছাড়া অন্য কোনো কিছু সৎবস্তু হতে পারে না। এখানে বলা হচ্ছে প্রত্যক্ষগম্য কঠিন, তরল ও গ্যাসীয় বস্তু তাদের বিশ্লেষণে যে অপ্রত্যক্ষ পরমাণুপুঞ্জ পাওয়া যায় তারা ছাড়া আর কোনো সৎবস্তু নেই। সুতরাং পরমাণুগুলো অসংখ্য ও নিত্য, এদের মিলনে ও সংঘাতে অন্য সব বস্তুর উৎপত্তি এবং বিনাশ হচ্ছে। প্রাণ ও মন জড়েরই এক বিশেষ রূপ। সুতরাং যা কিছু পাওয়া যাচ্ছে সব কিছু জড় থেকেই সৃষ্টি হচ্ছে। আমরা যে প্রাণ মনের কথা বলছি, অণুপরমাণু, সব কিছু কিন্তু জড়েরই একটা বিশেষ রূপ। এগুলো কিন্তু জড় ছাড়া আর কোনো কিছু নয়। আপাত দৃষ্টিতে জড় থেকে এরা গুণগতভাবে ভিন্নভাবে মনে হলেও দেখা যাচ্ছে যে সুস্থ বৈজ্ঞানিক চিন্তায় এদের জড়াশ্রয়ী বা জড়রূপী বলে প্রতীয়মান হয়। সুতরাং যা কিছু আমরা বিচার করব, যা কিছু আমরা দেখতে পাবো, সব কিন্তু একটা জড়েরই রূপ। প্রাণ যতক্ষণ থাকে ততক্ষণ সে ভৌতিক দেহকে আশ্রয় করে থাকে। দেহের অতিরিক্ত কোনো কিছু আলাদা পাওয়া যায় না। এই রকমভাবে মন ও ভৌতিক স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের বিকার মাত্র। ভারতীয় চার্বাকগণ দেহাত্মবাদী, অর্থাৎ তাদের মতে দেহই সব। যতদিন দেহ আছে ততদিন সব কিছু আছে। দেহের বিলীনে সব কিছু বিলীন হয়ে যায়। আমাদের দেহ 4টি ভূতের সাহায্যে উৎপন্ন হয়েছে, ক্ষিতি, অপ, তেজ, মরুত। সে যেরকম এখানে চার্বাকরা এক্সাম্পল দিচ্ছে যে পান, সুপারি, চুন, এদের কোনোটাতে লাল আভা নেই, অথচ একত্রে চর্বণ করলে দেখা যায় যে তাদের মধ্যে একটা লাল আভা তৈরি করছে। সেই রকম ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই 4টি যে ভূত রয়েছে এদের সংমিশ্রণে আমাদের দেহ তৈরি হচ্ছে। সুতরাং দেহ থেকে অতিরিক্ত আমরা আত্মার অস্তিত্ব কখনো স্বীকার করতে পারি না। সব কিছুই তাহলে জড়ও তারা প্রমাণ করে দিচ্ছে। চৈতন্য বিশিষ্ট শরীরই এদের কাছে আত্মা বা মন। ক্ষিতি, অপ, তেজ ও মরুত, এই 4টি ভৌতিক পদার্থের সংমিশ্রণে চৈতন্যের উৎপত্তি হয় এরা বলছে। যদিও কোনো একটা উপাদানের মধ্যে চৈতন্য থাকে না, সেই রকম পান, চুন, সুপারি, এরা যে একটা এক্সাম্পল দিচ্ছে, তারা কিন্তু সেই এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছে যে এই জগৎ সব কিছু, যা কিছু রয়েছে সব কিছু জড়। এখানে আলাদা আত্মার কোনো অস্তিত্ব স্বীকার করা যায় না। এইভাবে ব্যাখ্যা করে তারা বলছে যে জগতের উৎপত্তিতে অনাদি ও সর্বপ্রথম স্তর হলো জ্যোতিষ্কলোকের প্রভাব, নিত্য জড় পরমাণু ও তাদের অন্ধগতি। পরে যুগ যুগ ধরে ক্রমবিকাশের ফলে ওই জড়বস্তু প্রাণীদেহ সৃষ্টি করেছে এবং সূক্ষ্ম স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে মন ও মানসিকতাকেও সম্ভব তৈরি করেছে। জড়, প্রাণ ও মন, এদের মধ্যে কোনো গুণগত ভেদ নেই। এরা একই ভৌতিক জড় পদার্থের স্থূল এবং সূক্ষ্ম অবস্থা মাত্র। শুধু খালি দেখা যাচ্ছে যে এরা যে একটা পদার্থেরই, এরা একই ভৌতিক জড় পদার্থের স্থূল এবং সূক্ষ্ম অবস্থা মাত্র। প্রাকৃতিক ক্রমবিকাশের কোথাও কোনো ছেদ নেই, সব কিছুই দেখা যাচ্ছে জড়। সুতরাং আলাদা করে আত্মা, মন বলে কোনো কিছুই নেই। সমগ্র বিশ্বজগৎ জড়েরই এক নিরবচ্ছিন্ন অভিব্যক্তি মাত্র। তাই একমাত্র জড়কেই সৎ বলে মানলে সমগ্র বিশ্বের ব্যাখ্যা হয়ে যায়। জড়বাদীদের আরও মতামত হলো যে জড় কণাগুলোর গতি, মিলন, বিকাশ ও সংঘাত কেবলমাত্র যান্ত্রিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়ে যায়। জড় থেকে প্রাণ ও মনের বিকাশ কারোর উদ্দেশ্যে প্রণোদিত নয়।
এক্ষেত্রে উদ্দেশ্য কারণতা স্বীকার না করে যান্ত্রিক কারণতা স্বীকার করাই বিজ্ঞানসম্মত। জড়বাদীতে এখানে যান্ত্রিকতাবাদ তারা স্বীকার করে নিচ্ছে, আলাদা করে প্রাণ এবং মনের অস্তিত্ব স্বীকার করছে না। অর্থাৎ আদিমতম স্তরের জড়বস্তু অন্ধঘাত প্রতিঘাতের মাধ্যমে নিজে নিজে প্রাণস্তর ও মনস্তরের বিকাশ ঘটেছে। সুতরাং স্বাভাবিকভাবেই এরা যান্ত্রিকভাবে এই যে জগতের অণুপরমাণু সব কিছু সাহায্যে কিন্তু এগুলো অটোমেটিক ঘটছে, ঘাত প্রতিঘাতের ফলে সব কিছু ঘটছে। আলাদা করে প্রাণ মন এগুলো কিন্তু স্বীকার করার কোনো দরকার নেই। চলমান যন্ত্রের মধ্যে যখন ক্রিয়া প্রতিক্রিয়া হয় তখন ওই ক্রিয়া প্রতিক্রিয়াগুলোর মধ্যে একটা অপরিবর্তনীয় একরূপতা দেখা যায় এবং প্রত্যেকটা ক্রিয়া তার পূর্ববর্তী ক্রিয়া বা সংঘাতের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। একটা ক্রিয়া হচ্ছে, তারপরে আরও একটা ক্রিয়া হচ্ছে এবং এদের মধ্যে সংঘাত হচ্ছে এবং তার ফলে একটা কিছু তৈরি হচ্ছে। সুতরাং যা কিছু তৈরি হচ্ছে ঘাত প্রতিঘাতের বলে তৈরি হচ্ছে, একটার পর আরেকটা হচ্ছে। এই রকম যে যান্ত্রিকতা রয়েছে সেই রকম একটা যান্ত্রিকতার মধ্য দিয়ে দেখা যায় সব কিছু তৈরি হয়ে যাচ্ছে। যান্ত্রিক কারণতায় কারণ কার্যের নিয়ত পূর্বগামী ও কার্যকারণের নিয়ত অনুগামী। কোনো ভবিষ্যৎ উদ্দেশ্য সাধনের জন্য বর্তমান কার্য নিয়ন্ত্রিত হয় না, যেটা পরপর ঘটছে পরপর ঘটেই যাচ্ছে। সুতরাং কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। ঘড়ির কাঁটা সময় দেখবার উদ্দেশ্যে ঘুরছে বলা এটা অবৈজ্ঞানিক। ভৌতিক ঘড়ির এমন কোনো উদ্দেশ্য থাকতে পারে না, বরং যন্ত্রাংশের পূর্ববর্তী গতি ওই কাঁটা ঘোরাচ্ছে বলাই ঠিক। অটোমেটিক্যালি এটা ঘুরছে। এই যে নিয়ম, প্রকৃতির যে নিয়ম, ভৌতিক যে নিয়ম, সেই যে পরপর যেটা একটার পর আরেকটা ঘটে যাচ্ছে। যান্ত্রিক ব্যাখ্যা উদ্দেশ্যে প্রণোদিত ব্যাখ্যা থেকে বেশি স্পষ্ট, সরল, প্রামাণ্য, বৈজ্ঞানিক ও সহজবোধ্য ব্যাখ্যা। এই যে ঘড়ির কাঁটা যে ঘুরছে এটা কিন্তু যান্ত্রিকভাবে ঘুরছে। আমরা যদি বলি কোনো উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু হতে পারে না। জড়বাদে তাই যান্ত্রিক কারণতাই প্রাধান্য পাচ্ছে। জড়বাদ সমগ্র বিশ্ব প্রকৃতিকে একটা বিরাট যন্ত্র বলে কল্পনা করে, তাই এখানে যান্ত্রিকতাবাদেরও একটা গুরুত্ব দেখা যাচ্ছে। এই মতে ওই যন্ত্র তার অংশগুলোর অন্ধক্রিয়া প্রতিক্রিয়ার স্থাবর ও মানসিক বস্তুরাজির উৎপত্তি সম্ভব করেছে। একটা ভৌতিক শক্তি উত্তাপ যেমন অন্য ভৌতিক শক্তি আলোকে রূপান্তরিত হতে পারে, তেমনি জড়শক্তি জীব ও মানসিক শক্তিতে রূপায়িত হতে পারে। জীব বা মানসিক শক্তি জড় থেকে কিন্তু ভিন্ন নয়, সব কিছু কিন্তু এটা জড়ের মধ্যেই রয়েছে। আমরা যদি বলি যে জীব বা মানসিক শক্তি এগুলো যদি জড় থেকে যদি আমরা যদি আলাদা করে যদি এদের যদি বেশি প্রাধান্য দিই, সেটা কিন্তু জড়বাদে কখনো স্বীকার করছে না, বলছে এটা কিন্তু এদেরই একটা অংশ, জড়েরই আরও সূক্ষ্ম জটিল উন্নততর স্তর মাত্র এইগুলো। জাগতিক ক্রমবিকাশে সম্পূর্ণ নতুন কিছুর প্রকাশ নেই, আদিমতম জড়স্তরেরই জটিলতর পুনরাবর্তন হয় মাত্র। যান্ত্রিক কারণতার লোহার শৃঙ্খল সমগ্র বিশ্বজগতে বাঁধা রয়েছে। মানুষের জীবন ক্রিয়া ভৌত রাসায়নিক ক্রিয়ার মিলনে উৎপন্ন হয়। চেতনা ক্রিয়া স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশীল। সুতরাং এটাও দেখা যাচ্ছে যে যান্ত্রিকভাবে ঘটে যাচ্ছে। যদি মনে হয় চেতন ক্রিয়া স্নায়বিক ক্রিয়া থেকে আলাদা, তবে জড়বাদীরা বলছে যে চৈতন্য মস্তিষ্কের রাসায়নিক ক্রিয়ার দ্বারা বিচ্ছুরিত একটা প্রতিবিম্ব বা উপভাস মাত্র। এর অর্থ চৈতন্য মস্তিষ্ক ক্রিয়া থেকে উদ্ভূত একটা ফালতু জিনিস, সে কখনো মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে না। বর্তমানে ব্যবহারবাদীরা মানসিক ক্রিয়া ও শারীরিক ক্রিয়ার মধ্যে ঐক্য সাধন করে বলে তারা দাবি করছেন। এই মতে শব্দ চেতনার অর্থ হলো বহিস্থ কোনো উত্তেজকের প্রতি শরীরের এক বিশেষ প্রতিক্রিয়া বা ব্যবহার মাত্র। তাই দেখা যায় যে ব্যবহারবাদ তাই মনকে অস্বীকার করে এবং এক চরম জড়বাদের সমর্থক হয়ে পড়ে। এখন মানসিক ইচ্ছা এবং অভিপ্রায় যদি পূর্বগামী স্নায়বিক যে প্রতিক্রিয়া তার দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়, তবে ইচ্ছার স্বাতন্ত্র্য বা স্বাধীনতা কথা মাত্র। যে কাজ আমরা স্বেচ্ছায় করি বলে মনে করি, বিজ্ঞানের ভাষায় তা কিন্তু করতে আমরা বাধ্য। অর্থাৎ পূর্ববর্তী অবস্থার দ্বারা আমাদের কর্ম সবসময় নিয়ন্ত্রিত। তাই স্বেচ্ছাকৃত কর্মের নৈতিক দায়িত্ব গ্রহণ করা মূর্খতার নামান্তর মাত্র। আমরা যে কাজগুলো করছি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে দেখি যদি আমরা, তাহলে কিন্তু একটার পর আমরা কিন্তু আরেকটা করতে সবসময় বাধ্য হই। তাহলে এখানে প্রশ্ন দেখা দিচ্ছে, আমরা যদি জড়বাদীদের মতামতগুলো যদি মেনে নিই তাহলে কিন্তু অনেক রকম অসুবিধা তৈরি হয়। তাই জড়বাদীদের উপরোক্ত যুক্তি যদি ঠিক হয়, তবে তাদের বিশ্ব দর্শনে আত্মা, ঈশ্বর, পরলোক বা কোনো অধ্যাত্ম
আদর্শের স্থান থাকতে পারে না। আমরা যে এইগুলো মানি, যে সাধারণ সবাই তো একরকম হয় না, সবাই তো আর জড়বাদী হয় না, তাহলে এগুলো তাহলে কি? এখন প্রশ্ন দেখা দিচ্ছে, বিদেহী আত্মা বা পরমাত্মা স্বীকার করা এই মতে অযৌক্তিক। আমরা যে ছুটছি যে একটা পরলোক বলে কিছু রয়েছে, তাহলে এগুলো তাহলে অযৌক্তিক। ভৌতিক জড়জগতের কোনো কিছু আত্মশক্তি বা পরমাত্মার দ্বারা নিয়ন্ত্রিত নয়। পরলোক, ঈশ্বর বা বিদেহী আত্মা অপ্রত্যক্ষ এবং এগুলো হচ্ছে অবস্তু। আত্মা চৈতন্য বিশিষ্ট দেহ, দেহের মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যায়। বিদেহী আত্মা মৃত্যুর পর মরদেহ ত্যাগ করে পরলোক যায়। নৈতিক সততার পরকাষ্ঠা ছাড়া এইগুলো যে আমরা যে নিয়মগুলো যেগুলো মানছি, সেগুলো দেখা যাচ্ছে আমরা যে সব কিছু যে মানছি, তাহলে সেগুলো কিন্তু মানতে আমাদের একটা অসুবিধা তৈরি হচ্ছে। আমরা যদি জড়বাদ মেনে নিই, তাহলে এই যে আত্মার পেছনে ছুটছি, এগুলো হচ্ছে ছায়ার সঙ্গে যুদ্ধ করার মতো হচ্ছে। নৈতিক বা ধর্মীয় আদর্শ এগুলো বাস্তব নয়, প্রত্যক্ষগম্যও নয়। প্রত্যক্ষগম্য জগৎ ও ভৌতিক বস্তু নিশ্চয়ই ছাড়া, মানে যে আমরা যেগুলো দেখছি সেগুলো হচ্ছে ভৌতিক, এগুলো হচ্ছে সব কিছু আমরা যে দেখছি এগুলো তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? প্রত্যক্ষগম্য জগৎ ও ভৌতিক যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই, সেগুলো হচ্ছে আমরা যেগুলো সব দেখছি সেগুলোর পেছনে আমরা ছুটছি। আমরা যা কিছু ভালো সেইগুলো আমরা কিভাবে ভালোভাবে থাকবো সেইগুলোই আমরা সবসময় চেষ্টা করছি। আমরা তো কখনো এইগুলো ছাড়া আমরা অন্য কিছু চাই না। সুতরাং ইহজগতের যতটা সম্ভব সুখ স্বাচ্ছন্দ্যের অধিকারী হয় বুদ্ধিমান মানুষের একমাত্র কাম্য হওয়া উচিত। জড়বাদ তাই ভোগ সুখবাদে পর্যবসিত হয়। যা কিছু ভালো লাগবে সেটাই মেনে নিতে হবে। ঈশ্বরের অস্তিত্বে কোনো যুক্তি নেই, আর যাও বা যুক্তি আছে তা একটা নিছক যুক্তি বা পঙ্গু যুক্তি বলা চলে। নৈতিক সততা ও কর্তব্যবোধ নিছক একটা প্রবঞ্চনা, ধর্মনিষ্ঠ। সুতরাং এগুলো এক প্রকার পাগলামি মাত্র। তাই আমরা যদি জড়বাদ যদি মেনে নিই, তাহলে আমাদের যেগুলো নিয়ম রয়েছে আমাদের, তাহলে সেগুলো আমাদের অস্বীকার করতে হয়, আমাদের অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। জড়বাদ দিয়ে জগতে সব কিছু ব্যাখ্যা করা যায় না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।